নৈনিতাল পাহাড়ে ঘেরা সেই স্বপ্নের শহর, যার প্রতিটা সকাল যেন কুয়াশার চাদরে মোড়া এক কবিতা। কিন্তু সব গল্প কি একদিনে শেষ হয়ে যায়? না, কিছু গল্প থেকে যায় অপূর্ণ, কিছু জায়গা ডেকে যায় আবার ফিরে আসার জন্য। তাই আজকে সকালটা একটু অন্যরকম। আজ আমরা বিদায় জানাচ্ছি নৈনিতালকে, কিন্তু পুরোপুরি ভাবে নয়, কারণ যাওয়ার আগে বাকি থেকে যাওয়া কিছু সুন্দর জায়গাগুলিকে আর একবার ছুঁয়ে দেখা তো জরুরি, তাই না? আজকের ভিডিওতে আমরা নৈনিতাল থেকে আলমোড়ার দিকে যাব। পথে বেশ কয়েকটি নৈনিতালের আর আলমোড়ার বিখ্যাত স্পটগুলি ঘুরে দেখব, সঙ্গে আপনাদেরকেও দেখাবো। তো চলুন আর বেশি দেরি না করে আমাদের সঙ্গে এই সুন্দর মধুরময় যাত্রাটি শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম নৈনিতাল। আজকের হচ্ছে ডে 2 নৈনিতালে। আমরা যেই হোটেলটি ছিলাম সেটা ছেড়ে দিয়েছি, চেক আউট করে দিয়েছি। এখন আমাদের গাড়ি চলে এসেছে, একটা গাড়ি বুক করেছিলাম। এই গাড়িটি আমাদেরকে আজকে নিয়ে যাবে আলমোড়া। পথে যাওয়ার পথে যে কটা স্পট রয়েছে সেগুলো দেখাতে দেখাতেই নিয়ে যাবে। আর একটা কথা বলি, এখানে বৃষ্টি হওয়ার পর থেকে কিন্তু ঠান্ডাটা বেড়েছে, তাই এখানে সেই জ্যাকেট ম্যাকেট সবাইকে কিনতে হয়েছে। প্রচন্ড ঠান্ডা এখানে। তো চলো এখন যা যা, অলরেডি আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে। আজকের জন্য আমরা অন্য একটি গাড়ি বুক করি, আর এই গাড়িটি কিন্তু একদম আমরা 3 দিনের জন্যই বুক করে নিই। আজ আমাদেরকে এই গাড়িটি নৈনিতাল থেকে আলমোড়া নিয়ে যাবে, দিয়ে আলমোড়াতে আমরা একদিন স্টে করব। তারপরে পরদিন আমরা সকালে আলমোড়া থেকে কৌশানি যাব, আবার কৌশানিতে এক রাত্রি স্টে করে তৃতীয় দিন আমরা আবার কৌশানি থেকে রানীক্ষেত হয়ে কাঠগোদাম আসবো। তো এই যে পুরো যাত্রাটির জন্য আমরা একটি গাড়ি এই 3 দিনের জন্য বুক করে নিয়েছি। টোটাল ভাড়া পড়েছে 12,000 টাকা। এবার তোমাদের যদি গাড়ির নাম্বার বা যোগাযোগ নাম্বারের দরকার প্রয়োজন মনে হয়, তাহলে আমি ইনাদের যোগাযোগ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর একটি কথা, এই গাড়িটি শুধুমাত্র আমাদেরকে যে হোটেলে নিয়ে যাবে তা কিন্তু নয়, পথে বেশ কয়েকটি আলমোড়ার, কৌশানি এবং রানীক্ষেতের সবকটাই বিশেষ বিশেষ স্পটগুলি ঘুরেও দেখাবে। নৈনিতাল নামটা শুনলেই যেন চোখের সামনে ভেসে উঠে পাহাড়ে ঘেরা এক স্বপ্নের শহর। আর আজ সেই স্বপ্নকে পিছনে ফেলে আমরা চলেছি নতুন গন্তব্যের দিকে, কিন্তু মনটা যেন এখনো আটকে আছে এখানে। নৈনিতালের ব্যস্ততা পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি এক অন্যরকম অভিজ্ঞতার দিকে, গন্তব্য ক্যাঁচি ধাম। পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে চারপাশের দৃশ্য যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। সবুজে মোড়া পাহাড়, নিচে বয়ে চলা স্বচ্ছ নদী আর ঠান্ডা হাওয়ায় সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। আর ওই যে দেখো, দূর থেকেই দেখা যাচ্ছে ক্যাঁচি ধামের বিখ্যাত আশ্রম বা মন্দিরটি। এবার এই ক্যাঁচি ধাম সম্পর্কে একটুখানি বলে রাখি। এই স্থানটি শুধুমাত্র একটি আশ্রমই নয়, এটি হাজার হাজার মানুষের বিশ্বাস আর ভক্তির কেন্দ্র। এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন নিমকারোলি বাবা, যিনি একজন মহান সাধু হিসেবে পরিচিত। শোনা যায় 1960-এর দশকে তিনি এই জায়গাটিকে আশীর্বাদ করে গড়ে তোলেন। ক্যাঁচি নামটি এসেছে দুইটি পাহাড়ের এমন আকৃতির জন্য, যা দেখতে কিন্তু একদম কাঁচির মতো, একেবারে ইউনিক। এই জায়গার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানে আসলে এক অদ্ভুত শান্তি অনুভব হয়, যেন সব দুশ্চিন্তা, সব ক্লান্তি কোথাও মিলিয়ে যায়। প্রতিদিন এখানে অসংখ্য ভক্তরা আসেন শুধু একটি মানসিক শান্তি আর আশীর্বাদের খোঁজে। বিশ্বাস করা হয় নিমকারোলি বাবার আশীর্বাদ আজও এখানে বিরাজমান। এমনকি বিশ্বের অনেক বিখ্যাত মানুষও এই জায়গায় এসেছেন। তাদের মধ্যে অন্যতম স্টিভ জবস এবং মার্ক জুকারবার্গ, যারা জীবনের গুরুত্বপূর্ণ সময় এখানে এসে অনুপ্রেরণা পেয়েছিলেন।
আমরা এখন আছি ক্যাঁচি ধামে, এটি হচ্ছে নিম করলি বাবার আশ্রম। তো ভেতরে গিয়ে আমরা দর্শন করে নিয়েছি। ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তাই ভেতরে কিছু দেখাতে পারবো না। তো দর্শন খুব ভালো করেছি, ভেতরে খুব ভালো সিস্টেম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম মন্দিরটা। আর বেশ কয়েকটি ভেতরে কিন্তু ঠাকুরের বিগ্রহ রয়েছে, নিমকরলি বাবার ব্যবহৃত অনেক কিছু জিনিসপত্র রয়েছে দেখবার জন্য। বেশ ভালো ভিতরটা, এলে তোমাদের ভালোই লাগবে। চলো এখন আবার নেক্সট স্পটে যাবো। অর্থাৎ এখন আমরা এখানে ওয়েট করছি গাড়ির জন্য। আছে শিপ্রা নদী। आगे तो निकली ना। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা आगे जाके कोसी नदी जाती है। আচ্ছা। ওই যে দেখা যাচ্ছে দূরে, ওটা হচ্ছে শিপ্রা নদী। আগে গিয়ে এটা কোশি নদীর সাথে মিলে যায়। ওই যে ছোট্ট নদী একদম সরু করে। পাহাড়ি রাস্তা ধরে গাড়ি আবারও এগোতে শুরু করলো। চারিপাশে প্রকৃতি যেন নতুন করে নিজের রূপ দেখাতে শুরু করলো। একদিকে উঁচু উঁচু পাহাড়, অন্যদিকে গভীর খাদ, আর তার মাঝখান দিয়ে নদী বয়ে চলেছে। এই নদীটির নাম বললেন আমাদের ড্রাইভার দাদা, এটির নাম হচ্ছে শিপ্রা নদী। এটি আগে গিয়ে কোশি নদীর সাথে মিলে যায়। যতই আমরা সামনের দিকে এগোচ্ছি ততই প্রতিটি বাঁক, প্রতিটা মোড় যেন নতুন একটা দৃশ্য উপহার দিচ্ছি। কখনো সবুজ বন, কখনো খোলা আকাশ, আবার কখনো দূরের পাহাড়গুলির উপরে যখন সূর্যের আলো পড়ছে তখন একটি অপূর্ব সোনালী আভা তৈরি করছে। আর সেই আলো আর ছায়ার খেলায় পুরো পরিবেশটা যেন আরো মোহময়ী হয়ে উঠছে। ক্যাঁচি ধামকে পেছনে ফেলে এবার আমরা যে জায়গাটি এসে পৌঁছালাম এটির নাম হচ্ছে কাকড়ি ঘাট আশ্রম। এই আশ্রমটির পাশ দিয়ে বয়ে চলেছে কোশি নদী, আর চারিপাশে ঘিরে রয়েছে সবুজ পাহাড় আর ঘন জঙ্গল। এই জায়গাটি পা রাখলে প্রথমে যে জিনিসটি অনুভব করলাম সেটি হলো এক গভীর শান্তি। শহরের কোলাহল থেকে অনেক দূরে, প্রকৃতির ঠিক মাঝখানে এমন এক সুন্দর পরিবেশ সত্যি মনকে শান্ত করে দেওয়ার মতন যথেষ্ট। এরপর আমরা দুপুরের খাবারের জন্য চলে এলাম এক সুন্দর রেস্টুরেন্টের, যার ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে কোশি নদী। এই রেস্টুরেন্টটি একদম মেন রোডের ধারেই অবস্থিত। এখন আমরা মাঝপথে একটু দাঁড়িয়েছি লাঞ্চ করতে। এটি হচ্ছে রিভার ভিউ রেস্টুরেন্ট। খুব সুন্দর জায়গাটা, রেস্টুরেন্টের লোকেশনটা এত সুন্দর, মানে পেছনে কোশি নদী বয়ে যাচ্ছে, তারই চারপাশে পাহাড়, বেশ দেখতে দারুণ লাগছে। তো তবে এখানে যেটা দেখলাম বেশিরভাগ রেস্টুরেন্টে এখানটায় ভেজ পাওয়া যায়, তো আমরা সবকিছু ভেজ মিশামিশি করে সবাই অর্ডার করেছি, পনির টনির এরকম করে। চলো এখন যাওয়া যাক, এখন তৈরি হচ্ছে। খাবারটা এলে তখন তোমাদের সাথে শেয়ার করব কি কি অর্ডার করেছি। খাবারে আমরা অর্ডার করেছিলাম মিক্স ভেজ, প্লেন রাইস, ডাল ফ্রাই আর কড়াই পনির। আর এখানকার সব থেকে ফেমাস রেসিপি কুমাউনি রায়তা, যেটি টক দই, শসা আর সর্ষে বাটা দিয়ে তৈরি একটি দারুণ রেসিপি, যেটি খেতে কিন্তু অসাধারণ ছিল। খাওয়া দাওয়া শেষে আবারও আমাদের গাড়ির চাকা গড়ালো পরবর্তী গন্তব্যের দিকে। পাহাড়ি রাস্তা ধরে গাড়ি যতই এগোতে লাগলো প্রকৃতির সৌন্দর্য যেন ততই নতুন নতুন রূপে ধরা দিতে শুরু করলো। দূরে দেখা যাচ্ছিল স্তরে স্তরে সাজানো পাহাড়, একটার পর একটা যেন আঁকা কোনো ছবির মতো। আকাশটা ছিল ওই দিন একদম পরিষ্কার, তার মাঝে ভেসে বেড়াচ্ছিল মাঝে মাঝে তুলোর মতো সাদা মেঘ। আঁকা বাঁকা রাস্তা, আর রাস্তার দুই পাশেই পাহাড়ি গাছ, গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সূর্যি মামা। সবকিছুই মিলিয়ে এই যাত্রাটি অসাধারণ হয়েছিল। মানে এই যে পুরো যাত্রাটি প্রায় সারাদিনেরই যাত্রা বলতে পারো তোমরা, আমাদের সত্যি বলতে একটুও বোরিং লাগেনি। মানে দুদিকের দৃশ্য এতটাই সুন্দর ছিল, এই দৃশ্য দেখতে দেখতে কখন যে আমরা পরবর্তী গন্তব্যে পৌঁছে গেলাম বোঝাই গেল না। তো ফাইনালি আমরা আলমোড়াতে প্রবেশ করে ফেলেছি, আর প্রথম যে স্পটে এলাম এটি হচ্ছে রামকৃষ্ণ কুটির। পাহাড়ের কোলে অবস্থিত এই আশ্রমে পা রাখতে প্রথম যে অনুভূতিটা আসে সেটা হলো এক গভীর প্রশান্তি।
চারিপাশে নিস্তব্ধতা, শুধু হালকা হাওয়ার শব্দ আর পাখির ডাক, সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ। এই কুটিরটি রামকৃষ্ণ মিশনের অন্তর্গত এবং এর সঙ্গে জড়িয়ে আছে মহান সাধক স্বামী বিবেকানন্দের স্মৃতি। বলা হয় তার ভাবধারা এবং আধ্যাত্মিক শিক্ষার প্রভাবেই এই স্থানটি আজ এতটা পবিত্র ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই রামকৃষ্ণ কুটির স্বামী বিবেকানন্দের হিমালয় প্রেমের এক অনন্য নিদর্শন। 1916 সালে স্বামী তুরানন্দজি এটি প্রতিষ্ঠা করেন। এখন আমরা আছি আলমোড়াতে। আর প্রথম যে স্পটে এসছি এটা হচ্ছে বিবেকানন্দ বিশ্রাম ঘর। মানে যখন স্বামীজি এখানে এসেছিলেন আলমোড়াতে, তখন এখানে বিশ্রাম নিয়েছিলেন কিছুদিনের জন্য। তো সেই জায়গাতে এসেছি। এখানে শুধু স্বামীজিরই নয়, সদানন্দ মহারাজজি, আরো এরকম যেমন ব্রহ্মানন্দ মহারাজজি, অনেকেই এখানে এসেছেন। ওনাদেরও এখানে কুটির রয়েছে। তবে জায়গাটা যাই হোক, কিন্তু খুবই পিসফুল আর খুবই সুন্দর। চারিপাশটা এরকম পাহাড়ে ঘেরা, সবুজে ঘেরা, বেশ সুন্দর লাগছে এই জায়গাটা এসে। রোদ এখন ভালোই আছে, কিন্তু সত্যি বলতে এখানে রোদ গায়ে লাগছে না। মানে এত ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, তারপরে এই চারিপাশটা এত সুন্দর দৃশ্য। মানে এখানে এসে মনটা আপনি আপনি শান্ত হয়ে যাবে, আর কিছু করতে লাগবে না। জাস্ট একটু চুপচাপ একটুক্ষণ যদি নিরিবিলি বসা যায়, তাতেই মন আপনি আপ শান্ত হয়ে যাবে। আর একটা কথা, এই জায়গাটা না এখন রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের আন্ডারে রয়েছে। তো এখানকার টাইমিং ওই একই, আমাদের বেলুড় মঠের মতনই। তো আমরা এখন এসছি এই 4:30 নাগাদ। এখন খোলা রয়েছে মন্দির, তো আমরা মন্দির দর্শন করে এলাম। খুব ভালো লাগলো। এখানে স্বামীজি, মা শারদা আর রামকৃষ্ণ পরমহংস দেবের ভিতরে ছবি রয়েছে। খুব সুন্দর দর্শন করে এলাম আমরা, বেশ ভালোই লাগলো। এখান থেকে দূরের পাহাড়ের দৃশ্যটি সত্যি মনোমুগ্ধকর। সূর্যের আলো যখন পাহাড়ের গায়ে পড়ছে, তখন পুরো জায়গাটা যেন এক স্বর্গীয় অনুভূতি তৈরি করছে। রামকৃষ্ণ কুটিরের এই শান্ত পবিত্র পরিবেশকে হৃদয় নিয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের পথে। গাড়ি ধীরে ধীরে আলমোড়া শহরের মাঝ বরাবর রাস্তা দিয়ে সামনে এগোতে শুরু করলো। নেক্সট স্পটটি হচ্ছে কাঁসার দেবী টেম্পল। এটা আলমোড়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। তো এখন আপাতত সিঁড়ি বেয়ে উপরে উঠছি, উপরেই মন্দিরটি রয়েছে। এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 21,000 মিটার উচ্চতায় আলমোড়া শহরের কাছেই অবস্থিত। আর এখান থেকে চারিপাশের দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে মনে হয় পুরো হিমালয় আপনার সামনে খুলে গেছে। দূরে বরফ ঢাকা পাহাড়, নিচে সবুজ উপত্যকা, এক কথায় ব্রেথটেকিং। এই মন্দিরটি শুধুমাত্র যে তার সৌন্দর্যের জন্য বিখ্যাত এমনটা কিন্তু নয়, এর সঙ্গে রয়েছে গভীর ইতিহাস এবং আধ্যাত্মিক গুরুত্ব। বলা হয় এই মন্দিরের ইতিহাস প্রায় 2000 বছরেরও বেশি পুরনো। এখানে পূজিত হন দেবী দুর্গার এক রূপ, কাঁসার দেবী। এই জায়গাটি বিশেষভাবে আলোচনায় আসে যখন মহান সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ 1890 সালে এখানে ধ্যান করেন। বলা হয় এখানেই তিনি গভীর আধ্যাত্মিক শক্তি অনুভব করেছিলেন, যা তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। শুধু তাই নয়, 1960 আর 70 দশকে এই জায়গাটি হিপ্পি হিল নামেও পরিচিত হয়ে ওঠে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসতে শুরু করেন শান্তি, ধ্যান আর আত্ম অন্বেষণের খোঁজে। বিখ্যাত ব্যক্তিদের মধ্যে এখানে এসেছিলেন বব ডাইলান এবং ক্যাট স্টিভেন্স এর মতন শিল্পীরা। আর এই হলো সেই ঐতিহাসিক গুহা যেখানে বসে স্বামী বিবেকানন্দ 1890 সালে ধ্যান করেছিলেন। এই কাঁসার দেবী কিন্তু আরেকটিও দিক রয়েছে। এই জায়গাটি কে আরো সবচেয়ে বেশি বিখ্যাত করে তুলেছে এর অদ্ভুত বৈজ্ঞানিক দিক।
বলা হয় এই স্থানটি পৃথিবীর সেই বিশেষ অঞ্চলগুলির মধ্যে একটি যেখানে শক্তিশালী জিওম্যাগনেটিক ফিল্ড রয়েছে, যেমন স্টোনহেঞ্জ বা মাচু পিচুতে। এই কারণে এখানে বসে অনেকেই এক অদ্ভুত এনার্জি এবং মানসিক শান্তি অনুভব করেন। আমরা এবার মন্দিরের বেশ কয়েকটা ধাপ বেয়ে আরো অনেকটা উপরের দিকে এলাম। এখানে এসে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, কারণ এখান থেকে অসীম আকাশ আর পাহাড়ের দিকে তাকালে মনে হচ্ছে যেন প্রকৃতির আর আত্মার এক মিলন স্থলে দাঁড়িয়ে আছি। কাঁসার দেবীতে দাঁড়িয়ে সূর্যাস্তর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে এবারও আমরা চললাম গোলু দেবতা টেম্পলটি ঘুরে দেখবার উদ্দেশ্যে। আমরা যখন এই মন্দিরটিতে এসে পৌঁছাই তখন অলরেডি সন্ধে হয়ে গিয়েছে, মন্দির বন্ধ হওয়ার টাইম হয়ে গিয়েছে। বাস কয়েকটাই আলো জ্বলছে, আর সেই আধো আলো আর আধো অন্ধকারেই আমরা মন্দিরটিকে দেখতে চলে এলাম। এই মন্দিরটি আলমোড়া শহরের কাছেই চিতই এলাকায় অবস্থিত। এই মন্দিরটিকে চিতই গোলু দেবতা মন্দির নামেও বলা হয়। চারিপাশে সবুজ পাহাড় আর ঠান্ডা হাওয়ার মাঝে এই মন্দিরের পরিবেশ একেবারে আলাদা, শান্ত, পবিত্র এবং ভক্তিময়। আর এই গোলু দেবতা হলেন কুমাউন অঞ্চলের এক অত্যন্ত পূজিত লোকদেবতা, যিনি ন্যায়ের দেবতা হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। বিশ্বাস করা হয় কেউ যদি সত্যি মন থেকে তার কাছে প্রার্থনা করে তাহলে তিনি অবশ্যই ন্যায় বিচার প্রদান করেন। এখানে ভক্তরা তাদের মনস্কামনা বা সমস্যার কথা চিঠিতে লিখে দেবতার কাছে জানান। এখানে হাজার হাজার চিঠি আর আবেদন পত্র মন্দিরের চারিপাশে ঝুলতে দেখা যায়, যা এই জায়গাটিকে একেবারে আলাদা করে তোলে। ইতিহাস অনুযায়ী গোলু দেবতাকে ভগবান শিবের এক অবতার হিসেবেও মনে করা হয়। হুমায়ুনের রাজবংশের সময় থেকেই তার পুজো প্রচলিত ছিল এবং তখন থেকে মানুষ তাকে ন্যায় ও সত্যের প্রতীক হিসেবে মান্য করে আসছেন। আরেকটি বিশেষ আকর্ষণ হলো এই মন্দিরে ঝুলন্ত অসংখ্য ঘণ্টা। ভক্তরা যখন তাদের মনস্কামনা পূর্ণ হয় তখন তারা এখানে ঘণ্টা বেঁধে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সারাদিনের যাত্রা আর ধকল শেষে এবার হচ্ছে হোটেলে ফিরে রেস্ট নেওয়ার পালা। আজকের হোটেলটি আমরা বুক করেছিলাম আলমোড়াতে। এটির নাম হচ্ছে বিস্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আর এটি আমরা booking.com থেকে বুক করেছিলাম। 3টি ডাবল বেডের রুমের ভাড়া নিয়েছিল 3400 মতন। আর রুমের মধ্যে সব ধরনেরই কিন্তু প্রয়োজনীয় অ্যামেনিটিস রয়েছে। এনাদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে, চাইলে আপনারা এখানে এসে রাত্রে ডিনারটাও সেরে ফেলতে পারেন। তো ওই দিনে আমরা রাস্তায় টুকিটাকি খাবার খেয়ে নিয়েছিলাম, তাই আর ডিনার করিনি। রাত্রে এসে ঘুমিয়ে এক ঘুমেই একদম ভোর হয়ে গিয়েছিল। আজকের এই যাত্রাটি এখানে শেষ হলো। এই স্মৃতিগুলো আমাদের সাথে থেকে যাবে চিরকাল। হয়তো আবার কোনো একদিন আমরা ফিরে আসবো এই পাহাড়ের ডাকে, নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো অনুভূতি নিয়ে। ততদিন পর্যন্ত এই স্মৃতিগুলি আমাদের সঙ্গী। ধন্যবাদ আমাদের সাথে এই সুন্দর যাত্রায় থাকবার জন্য। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেটি শুরু হবে কৌশানী থেকে। তাহলে আজকের মতন আসি, টাটা।